সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এআইইউডিএফ কর্মীদের দ্বারা আয়োজিত সভায় উপস্থিত রাধেশ্যাম সুস্মিতা। আগামী 17 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শিলচরে, জানালেন রাধেশ্যাম। ঈদের রাতে ঘোষণা অনুযায়ী একই জায়গায় অর্থাৎ শুক্রবার বিকালে এআইইউডিএফ কর্মীদের দ্বারা আয়োজিত সভায় উপস্থিত হন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবা এবং শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই আবুল তাবুল বলছেন জেলা কংগ্রেসের নেতারা। সোনাইর দক্ষিণ কৃষ্ণপুরের সোহানা বিবাহ ভবনে আয়োজিত সভায় এই মন্তব্য করে পাল্টা কংগ্রেসকে বিঁধলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে কাজ করছে বলে অভিযোগ করেন সুস্মিতা। তিনি বলেন, বিজেপিকে উচিত জবাব দিতে শিলচরে তৃণমূল কংগ্রেস যোগ্য প্রার্থী দিয়েছে, তাই তাকে ভোট দিতে সকলের কাছে আহ্বান জানান তিনি। এআইইউডিএফ নেতা জুনুবাবু লস্করের পৌরোহিত্যে সভায় শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন, তিনি নির্বাচিত হলে বরাক বঞ্চনা নিয়ে সংসদে কথা বলবেন। তিনিও বলেন, জয়ী হলে লোকসভা ও রাজ্যসভায় শিলচর থেকে 2টি রকেট হবে। যদি সরকার হয় তাহলে তো ঠিক, না হলে রকেটের মতোই মোদির বিরুদ্ধে আওয়াজ তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আসামে কংগ্রেস নড়বড়ে বলে দাবি করে জানান, রাজ্যে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করবে টিএমসি, তাই তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান রাধেশ্যাম। আগামী 17 এপ্রিল নির্বাচনী প্রচারে শিলচরে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সকল স্তরের কর্মীদের উপস্থিত থেকে তৃণমূলের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। এবং আসামের রিপন বড় সাহেব আমাকে ফোন যুগে বললেন, আপনি করিমগঞ্জে আসুন, আমরা চাই করিমগঞ্জের লড়াই, শিলচরের লড়াই করতে। আমরা আপনার একটা ভাবমূর্তি আছে। আমি বললাম যে প্রথমেই আমার দল থেকে তো বিদায় নিতে হবে, নাহলে ওনারা আমাকে বলবেন উনি বেইমানি করে আমাদের সঙ্গ ত্যাগ করে গেছেন। কারণ ওনারা আমাকে প্রথম কিন্তু এমপি বানিয়েছিলেন আইডিএফের, বিশেষ করে বন্ধুরা। কাজে এই দল থেকে তো আমাকে কথা বলে বিদায় নিতে হবে। বাস্তব ওনাদের সঙ্গে কথা বললাম। আমাদের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল বললেন, ভাই যাও তুমি, তোমার যদি কোনো সুযোগ হয় আমি দোয়া করব দিল্লিতে একসঙ্গে পার্লামেন্টে যাবো। উনি এইরকম ভাবে আমাকে খুশি খুশি ভাবে দল থেকে বললেন তুমি যাও। তারপর ওনারা যখন আমাকে বললেন, আমি বললাম, দেখুন যে শিলচর সিটটা অত্যন্ত একটা বিশেষ মর্যাদা সম্পন্ন সিট। এখানে মনুলক চৌধুরী, মরহুম মৌলনক চৌধুরী মহাশয় এখান থেকে প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তারপর আমাদের শ্রদ্ধা রানাদা বারবার এখান থেকে জিতিয়ে সর্বভারতীয় স্তরে উনি এখান থেকে জিতে গিয়ে শিলচরকে আলাদা একটা পরিচিতি এনে দিয়েছিলেন এই নেতৃবৃন্দ। কাজে এটা একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ সিট। আমি যদি করিমগঞ্জ থেকে এখানে যাই, স্বাভাবিকভাবে আমার উপরে প্রশ্ন আসবে, তাই তো বহিরাগত, বাইরের মানুষ। এই প্রশ্নটা আসবে যেটা কংগ্রেসে প্রকাশ করতে চাইছে। আজকে আমি করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়েও এই বরাকের জন্য এনআরসি, রেল লাইন, এয়ারপোর্ট, ন্যাশনাল হাইওয়ে, এই বন্যা নিয়ন্ত্রণ সব সময় কিন্তু আমার যারা লোকসভার স্পিচ, এখনো 2-1টা স্পিচের ছোট ছোট অংশ হয়তো আমাদের দল থেকে প্রয়াস করা হয়েছে। আমি নির্বাচিত হয়েছি ফ্রম এ পার্টিকুলার কনস্টিটুয়েন্সি, বা সুস্মিতা দেব নির্বাচিত হয়েছেন শিলচর কনস্টিটুয়েন্সি থেকে, কিন্তু আমরা লড়াই করেছি সমগ্র বরাক নিয়ে, বরাকবাসীর স্বার্থে, সমগ্র বাঙালিদের স্বার্থে, হিন্দু মুসলমান ধর্ম ব্যতিরেকে আমাদের যারাই ছিলেন সবার স্বার্থে এনআরসি নিয়ে আমরা বারবার লড়াই করেছি। কাজে আমিও তো অভিন্ন কাছাড়ের ছেলে। সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে মানুষ, যদি আমাকে সত্যিকার অর্থে ভাবে যে আমি একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন লোক এবং আমি মানুষের স্বার্থে লড়াই করব, তাহলে মানুষ অটোমেটিক্যালি আমাকে আপন করবে। হতে পারেন ইনি ধর্মে যে কোনো ধর্মের লোক, কিন্তু বরাকের কণ্ঠ তো হতেন। আজকে এক একজন বিধায়ক কম করেও 100 কোটি টাকার মতো উন্নয়ন খাতে উন্নয়নের টাকা পান। বরাককে প্রতি বছর 200 কোটি টাকা আজকে উন্নয়নের খাত থেকে তুলে নেওয়া হলো। আর সবচেয়ে বড় আফসোসের কথা, বরাকে এসে মুখ্যমন্ত্রী বলেন, এখানে প্রতিবাদ হলো, স্ট্রাইক হলো, উনি বললেন বরাকে কোনো প্রতিক্রিয়া নেই। মানে উনি যাই বলছেন সবাই গিলে ফেলছে, সবাই মেনে নিচ্ছে। আর বললেন কি, বরাক যদি আলাদা হয়ে যেতে চায় আমার কোনো আপত্তি নেই। আরে হোয়াট ইজ দিস? একজন সম্মানিত মুখ্যমন্ত্রী সব
কাস্ট কমিউনিটির মুখ্যমন্ত্রী, সব ওনারা বলেন সবকা সাথ সবকা বিকাশ, মুখে সবকিছু বলেন। আজকে উনি বলছেন বরাক আলাদা হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। এই যে ঘটনাগুলো ঘটছে, বরাকের ছেলেরা চাকরি পাচ্ছে না, বরাকের মানুষ আজকে কোনো কিছু বললে আজকে ওনারা বলছেন না বরাক সব ঠিক আছে, সব এটা এটা মানে খুব ষড়যন্ত্রমূলক ঘটনা করে বরাককে কিন্তু আজকে আমাদের বিভিন্ন ধর্মীয় ভাবে ভিত্তিতে আলাদা করে আমাদেরকে আজকে সর্বনাশ করে দেওয়া হচ্ছে, আজকে শেষ করে দেওয়া হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাজেই বন্ধুগণ, এবারের নির্বাচনটা কিন্তু খুব চিন্তা করার নির্বাচন। আমি বিগত নির্বাচনে আমি হেরেছিলাম কি করে জানেন? বিশেষ করে আমার মুসলিম সম্প্রদায়ের ভোটাররাই ছিলেন বেসিক ভোট, হিন্দুরা প্রচুর ভোট দিয়েছেন আমাকে। কিন্তু এই ভোটে কি করলেন ওনারা? সব সেন্টারকে সেন্সিটিভ করে দিলেন, সেন্সিটিভ করে মিলিটারি দিয়ে দিলেন। ওনারা বলছেন পেহচান পত্র কাহা হয়, মানে স্লো ভোটিং যাতে হয় মুসলিম সম্প্রদায়ের মুক্ত এলাকায়। এটা ছিল আরেকটা কনস্পিরেসি আমার বিরুদ্ধে। এইবারও কিন্তু এটা হতে পারে। আপনারা কিন্তু এই যে পরিচয়পত্র যেটা, এটা কিন্তু যে আছে এটা সঙ্গে দিতে হবে, কারণ ওনারা যখনই দেখবেন। আর সবচেয়ে বড় কথা, ভোট গতবার আমাকে কমলাপুরে ভোটাইছিল এবং সিদ্দিক আহমেদ সাহেব হিন্দু এলাকায় গিয়ে বললেন বিজেপিকে দিয়ে দাও, আর মুসলমান এলাকায় গিয়ে বললেন আমরা কমলা চান, কিছু ভোট আমরা দেন নাইলে। সুস্মিতা দেব হারুক আর জিতুক শোনায় আমাদের লিখতে। আমি একবার হেরেছি, একবার জিতেছি, কিন্তু আমি সুনাই সমষ্টির থেকে লিড পেয়েছি। আমার বাবাও 98-এ হেরেছে, কিন্তু সুনাই সমষ্টির থেকে আমাদের ভোট কোনোদিন আমি মনে করি কম হয়নি। তা আমার একটা অভিমান ছিল যে কংগ্রেস এটা কি করলো। আজকে এটা মানতে হবে যে আজকে যে আমার একটা জিনিস লাগে, আমার এই টেবিলটা লাগে, তো আমি তো এই টেবিলটা দাবি করবো, ঠিক আছে, কিন্তু আমার ঘরের পরিবারের মানুষ জানে যে এই টেবিলটা আমার, কিন্তু ওরা যদি দিয়ে দেয়, কংগ্রেস যারা চাইছিল এই সিটটা, ওরা তো চাইবে। একটা অ্যালায়েন্স হলে একটা অধিকার থাকে একটা সিট চাওয়ার, সবাই চায়। আমিও করিমগঞ্জ চেয়েছিলাম অ্যালায়েন্সে, আমি পাইনি। কিন্তু আমি বুঝতে পারলাম না যে যারা দিল ওদের যুক্তিটা কি ছিল, শোনাই গেল যুক্তিটা কি ছিল আমি বুঝলাম না। এবং সেদিন থেকে আমি কিন্তু কংগ্রেসের বিরোধিতা করিনি। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আমি বরাকবাড়িতে 2021-এ ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমি কংগ্রেসের কাজ করেছি। আর আমি কমলাক্ষ দেব পুরকায়স্থ আর সিদ্দিক আহমেদ না, ওরা সিটিং এমএলএরা আজকে ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছে। আমি কিন্তু সিটিং এমপি ছিলাম না, আমি হেরে গেছিলাম। কিন্তু আমি অনেক আত্মচিন্তন করে বলেছি যে কংগ্রেস আমার প্রয়াত বাবা সন্তোষ মোহন দেব করেছে, যে কংগ্রেস আমার দাদু সতীন্দ্র মোহন দেব করেছেন, এই সংগ্রামী মানুষ ছিলেন, যে কংগ্রেসকে আমার দাদুর বাবা মানতেন, আমি 2021-এই বুঝে গেছি যে এইটা ওই কংগ্রেস। আমরা কংগ্রেস কেন করতাম? আমরা ধর্ম নিরপেক্ষতার মধ্যে বিশ্বাস রাখতাম, দেশের অখণ্ডতার মধ্যে আমরা বিশ্বাস রাখতাম। আমার বাবা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে সব জাতি মানুষ, সব ভাষার মানুষ, সব ধর্মের মানুষকে সমচোখে দেখতে হবে, তাই বলে আমরা কংগ্রেস করতাম। তখন আমি বললাম যে যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমি মনে করি দিনে কংগ্রেস আর রাত্রে বিজেপি করছে, তো আমি কেন মোদির সঙ্গে কিভাবে ফাইট করব? তখন আমি চিন্তা করে আমার মার সঙ্গে আলোচনা করলাম, আমার মা বিতিকা দেবের সঙ্গে আলোচনা করে আমি বললাম যে আমার শরীরে যার রক্ত রয়েছে আমার বাবার, এবং আমার শরীরে রক্ততে যে আদর্শটা রয়েছে, এই আদর্শটা মেনে যদি ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এই দেশের মধ্যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লড়াই করছে, তিনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গলের। আজকে দেখেন তামিলনাড়ুতে স্টালিনও কিন্তু খুব বড় নেতা, কিন্তু স্টালিনের টিকিট নিয়ে তো আমি আসামে রাজনীতি করতে পারবো না, আমি তো ডিএমকে নিয়ে আসামে রাজনীতি করতে পারবো না। তো আসামে রাজনীতি করতে হলে আমাদের একজন লড়াকু নেত্রী লাগে, এরকম একজন নেত্রী থাকে যার একটা পরিচিতি আছে, প্রভাব আছে, প্রতাপ আছে, যার একটা ক্রেডিবিলিটি আছে, যার উপরে মানুষের আস্থা আছে। আমি বললাম আমার নেত্রী আজকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতাদি একমাত্র নেত্রী যে বলে আমার দলের নাম TMC।
মসজিদ চার্চ। টিএমসির নামই হলো টেম্পল মসজিদ চার্চ, মানে উনি সব ধর্মকে একসঙ্গে নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গলে তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে উনি সব জাতি ধর্মর উন্নয়নের জন্য কাজ করছেন। বন্ধুগণ, আসামের যে নির্বাচনটা হতে